শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা কূটনৈতিক পত্রের জবাব এখনও দেয়নি ভারত। দিল্লি কি জবাব দেয় তার উপর ভিত্তি করে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা, সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে, $16 মিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। চাইলে শেখ হাসিনাকে নাও ফেরাতে পারে। ভারতের একজন সাংবাদিক অর্ক ভাদুরীর তিনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী। সো এরকম একজন কর্মচারীকে ভারত ফেরত দেবে এটা আমরা মনে করি না। যদিও এই বক্তব্যটা একজন বিজেপি নেতার, যিনি বাংলাদেশ সম্পর্কে বরাবরই বিভিন্ন রকম মন্তব্য করে সমালোচনায় আছেন, আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। কথা বলছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী। তো তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার যে মনোভাব প্রকাশ করেছেন, সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ইতিহাস, ইভেন এই সমন্বয়কদের পরিণতি কি হবে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কি হবে, এর পাশাপাশি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে তারা কতটুকু মূল্যায়ন করে রাইট নাও। সরকারের দুজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ভারতের কাছে সরকার অফিসিয়ালি ফেরত চেয়েছে। এটার জন্য নোট ভার্বাল পাঠিয়েছেন, সেটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের সাথে যে আমাদের আসামি প্রত্যার্পণ চুক্তি আছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা কূটনৈতিক পত্রের জবাব এখনও দেয়নি ভারত। দিল্লি কি জবাব দেয় তার উপর ভিত্তি করে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা নেই। প্রয়োজনে আবারও দিল্লিকে নিয়ে তাগাদা পত্র দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সংস্থা থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় জাতিসংঘ তদন্ত দলকে তা দিতে দেরি হচ্ছে বলেও স্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর থেকেই দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। সেই চিঠি প্রাপ্তির কথা জানালেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এমনকি গত 4.5 মাস ধরে কি স্ট্যাটাসে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা তাও এখনো জানে না সরকার। আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। ব্রিফিংয়ে প্রশ্ন আসে, ভারত কিছু না জানালে পরবর্তী করণীয় কি বাংলাদেশের? আর বিদ্যমান চুক্তিতে দুপক্ষ একমত হলেও কতদিনের মধ্যে ফেরত পাঠানোর বিধান, তা নিয়েও আগ্রহ ছিল সাংবাদিকদের। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে, তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড তদন্ত করছে জাতিসংঘ। সেই তদন্ত দল প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না সরকারের কাছ থেকে, এমন অভিযোগেরও ব্যাখ্যা দেন মুখপাত্র। আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব, এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। জানান, দিল্লি থেকে পোল্যান্ডের ভিসা নিতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা শিকার হচ্ছেন নানা হয়রানির। এ সংকটের সমাধানে পুলিশ সরকারের সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশে যাতে পোল্যান্ডের দূতাবাস চালু করা যায়, সে বিষয়ে পোল্যান্ডে অবস্থিত আমাদের দূতাবাস পুলিশ সরকারের সাথে আলোচনা চালিয়ে।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশের ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। শেখ হাসিনার বিষয়ে আমরা গতকাল আপনারা দেখেছেন যে অ্যান্টি কারাপশন কমিশনের একটা সামারি রিপোর্ট আমরা আপনাকে দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরো ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে, এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন। আর আপনার কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে, এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা, সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। আর ব্যাংকগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাংকগুলোর ইয়েতে। তো আমরা সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি। এটা ওনার সময় যত ধরনের চুরি হয়েছে, এবং এই যে লুণ্ঠনতন্ত্র চোরতন্ত্র কিভাবে উনি ইন্ট্রোডিউস করেছেন, এবং অলরেডি আপনারা দেখেছেন যে একটা রিপোর্ট এসছে যে তার পিয়ন, যেটা আগে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন 400 কোটি টাকা, পরে আমরা দেখছি যে ওইখানে ট্রানজাকশনই হয়েছে 628 কোটি টাকা। আমার পুরো অ্যাকাউন্টে, আমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করেছি 20 বছর, আমার পুরো অ্যাকাউন্ট আপনি নিয়ে টান দিয়ে দেখেন 2-3 কোটি টাকাও ট্রানজাকশন পাবেন না। অনেকে বলেন এটা তো ট্রানজাকশন, অনেকের ক্ষেত্রে যখন কোশ্চেন আসে যে ভাই এটা তো একটা ট্রানজাকশন, এটা তো এমন কিছু না। কিন্তু আপনার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে, আমার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে, আপনি যদি চান আমি নিজে কিন্তু আমি অনলাইনে দিয়ে দিতে পারি যে আমার এই যে গত 20 বছরে এত কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। একটা পিয়নের 628 কোটি না 626 না 628 কোটি টাকা ট্রানজাকশন, উনি নিজেই তো বলেছেন 400 কোটি টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। আপনি জানেন যে আমরা সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে, বিকজ এটা এতই কন্ট্রোভার্সিয়াল, এবং এটাকে আসলে ইউজ করা মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশের ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুমোদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই। আপনি জানেন সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়, অনেকে চিটেড হন, অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন, শিশুদেরকে অনেক ধরনের বুলিংয়ের শিকার করতে হয়। তো সাইবার স্পেসকে সেভ করাটা এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব। ভারত চাইলে শেখ হাসিনাকে নাও ফেরাতে পারে। ভারতের একজন সাংবাদিক অর্ক ভাদুরী তিনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী। সো এরকম একজন কর্মচারীকে ভারত ফেরত দেবে এটা আমরা মনে করি না। এই সরকার যে কয়েকটি ক্ষেত্রে ডেফিনেটলি ধন্যবাদ পেতে পারে, তার মধ্যে একটি হচ্ছে আমরা বহু বছর পর আবার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সমমর্যাদার ভিত্তিতে বসতে পারছি, এবং আমরা ভারতের কাছে নানান বিষয়ে কৈফিয়ত তলব করতে পারছি। গত 15 বছর আমরা এই বিষয়গুলো আসলে ভুলতে বসেছিলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি ইটস আ পজিটিভ স্টেপ। কিন্তু আমি বন্দি প্রত্যার্পণ যে আইনটা 2013 সালে হয়েছে, আমি ওটা পড়েছি, ওটা রেলেভেন্ট ক্লজগুলো আমি দেখেছি। এখানে অনেকগুলো ধারার এক্সেপশন, টু এক্সেপশন, আবার তার এক্সেপশন আছে। সো এই আইনের মারপ্যাচে ভারত চাইলে শেখ হাসিনাকে নাও ফেরাতে পারে, এটা গেল আইনি দিক। কিন্তু বিষয়টা তো কেবল আইনি নয়, শেখ হাসিনা তো একজন সাধারণ অপরাধী হিসেবে আসলে ভারতে পালিয়ে নেই।
শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি গত 15 বছর বাংলাদেশকে ভারতের ডিফ্যাক্টো একটা কলোনিতে পরিণত করে রেখেছিলেন। শেখ হাসিনা সেই ব্যক্তি যিনি ভারতের স্বার্থ বাংলাদেশের স্বার্থের অনেক ঊর্ধ্বে সবসময় রেখেছেন। শেখ হাসিনা সেই ব্যক্তি যিনি নিজে ক্ষমতায় থাকবার বিনিময়ে যা ভারত চেয়েছে এবং যা ভারত চায়নি তার সকল কিছুই ভারতকে দিয়েছে, এবং এত কিছু দিয়েছে যে এক পর্যায়ে তিনি নিজেই বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে। সো এরকম একটি কর্মচারী, কোট আনকোট কর্মচারী ভাষাটি আমার নয়, ভারতের একজন সাংবাদিক অর্ক ভাদুরীর, তিনি বলেছেন শেখ হাসিনা ছিল ভারতের কর্মচারী। সো এরকম একজন কর্মচারীকে ভারত ফেরত দেবে এটা আমরা মনে করি না। ভারত ফেরত দেবে না তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে যখন 5 তারিখে শেখ হাসিনা দেশের মানুষের তাড়া খেয়ে ভারতে পালিয়ে গেল, তখন কিন্তু ভারতের সর্বদলীয় একটা সভা হয়েছে এবং সেখানে কংগ্রেস বলেন বিজেপি বলেন, যারা যে কোনো বিষয়ে একজন আরেকজনকে এক চুলো ছাড় দিতে রাজি নয়, তারা কিন্তু সকলেই শেখ হাসিনার বিষয়ে একমত হয়েছে। এবং যতবারই শেখ হাসিনার প্রসঙ্গ ভারতে আলোচিত হয়েছে ততবারই খুবই আশ্চর্যজনকভাবে দল মত নির্বিশেষে সকলেই এক সুরে কথা বলেছে। যেই তৃণমূল নেত্রী মমতার গলার আওয়াজে বাংলাদেশে টেকা যায় না প্রায়, সেই তৃণমূল নেত্রী মমতা অবলীলায় বলেছে বাংলাদেশে নাকি শান্তি বাহিনী পাঠানো দরকার। এই বয়ানগুলো তো আসলে আওয়ামী লীগের বয়ান, তাই না? যে বাংলাদেশে একটা দাঙ্গার মতন পরিস্থিতি হচ্ছে, এটা তো একেবারেই মানে আওয়ামী লীগের নিজস্ব বয়ান। তো এটা সুরে যখন তৃণমূল নেত্রী সুর মেলান তখন আমাদের আসলে বুঝতে বাকি থাকে না। এর বাইরে তো আপনার বিজেপি কংগ্রেস আছে। আমি বলছি যে মমতা যেহেতু কিছুটা প্রতিবাদী কণ্ঠ হিসেবে বিভিন্ন জায়গায় আবির্ভূত হন, কিন্তু এই হাসিনার ব্যাপারে কিন্তু তিনি আবার আওয়ামী লীগের লাইনে অ্যালাইন্ড। সো এরকম একটি দেশ থেকে আপনি ভারতকে মানে অবস্থান থেকে ভারতকে আপনি সরাতে পারবেন বলে সরকার বা অন্য কোনো সরকারও সরাতে পারবে বলে আমি মনে করি না। দেখুন, আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি বাংলাদেশের বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। তো এই বিষয়ে রাজনৈতিক কি সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কারো, সেটা আমি বলতে পারবো না। তবে সরকারের দিক থেকে আমরা একটা টাইমলাইন দেওয়া হয়েছে যে 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। সংস্কার আমাদের, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আরো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমে দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাব। ইলেকশন কমিশনের নিয়ে কাজ করছে। আচ্ছা, যেই স্পিরিট নিয়ে 24-এর আন্দোলন হইলো, রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে যে চাপ দিচ্ছে, এই চাপটা আসলে সেই স্পিরিটটাকে ব্যবহার করছে কিনা? দেখুন, এই আন্দোলনের যেই আমাদের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং সকল প্রতিষ্ঠানের যে ধরনের সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের এজেন্ডা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে আমরা সেই রিপোর্ট অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করব। তবে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে। সুতরাং এখানে কাউকে আসলে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সাথে নিয়ে এই সংস্কারটা করা হচ্ছে। আমরা মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক কাজ করার ক্ষেত্রে অনেক বাধা আর অনেক সংকট আছে, সেই জায়গা থেকে এই সরকারের একটা সুযোগ আছে সংস্কার করার, আর সেটা এই সরকার করতে চায় এবং গণঅভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়ন করতে চায়। রাজনৈতিক দলগুলোর বাইরেও তো জনগণের অনেক বড় একটা অংশই অভ্যুত্থানে এসেছিল, তো তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রায়োরিটি। যদিও এই বক্তব্যটা একজন বিজেপি নেতার, যিনি বাংলাদেশ সম্পর্কে বরাবরই বিভিন্ন রকম মন্তব্য করে সমালোচনায় আছেন,
আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। কথা বলছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী। তো তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার যে মনোভাব প্রকাশ করেছেন, সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ইতিহাস, ইভেন এই সমন্বয়কদের পরিণতি কি হবে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কি হবে, এর পাশাপাশি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে তারা কতটুকু মূল্যায়ন করে রাইট নাও, তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর ভারতের তারা বলছিল যে তারা চিঠির বিষয়ে অবগত আছে, তবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নন। বাট এই মুহূর্তে আপনার কি বলে যে টক অফ দ্য সিটি বা টাউন বা কান্ট্রি আমরা যদি ধরি, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, আর এ বিষয় নিয়েই ভারতের বিজেপির এই শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা, বাংলাদেশের এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা, এখানে বিশেষ করে সারজিদ, হাসনাস, আসিফ, তারপর আমাদের যেই বাচ্চারা আছে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভারতের ইতিহাস জানে না। পশ্চিমবঙ্গ বিধানসভার বাহিরে তার এই বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তিনি বলছেন যে ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল, বঙ্গবন্ধুর পুরো পরিবারকেও আশ্রয় দিয়েছিল, দালাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছিল, চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই বাংলাদেশিরা পালাবে। যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়েছে তাদেরকে নিজামের মতন গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা আবেগকে অস্বীকার করবে তাদের কপালে আপনার কি বলে যে দড়ি অপেক্ষা করছে। আর এর বক্তব্য হচ্ছে যে আমরা মানে এখানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কেও বেশ কিছু কটু কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির এই নেতার বক্তব্য কি ভারত সরকারের বক্তব্য? আপনি বিষয়টাকে যদি দেখেন একটু এলাবোরেট করে বা একটু বড় আকারে বিশ্লেষণে যদি আমরা যাই, এই বক্তব্যটাই কোথাও না কোথাও ভারত সরকারের কিন্তু আভ্যন্তরীণ বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারী মুখ দিয়ে যেভাবে কথাগুলো বলেছে, কূটনৈতিকভাবে ভারত সরকার এভাবে কথাটা বলবে না। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পারসেপশন বলছে শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিবে না। এর প্রধান কারণ হিসেবে তারা তার প্রাণহানির সংখ্যাটা দেখছেন। ইভেন আমাদের দেশের পক্ষ থেকে উপদেষ্টারা যখন বলছে যে শেখ হাসিনাকে ফিরাতে হবে, ইভেন তাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তো এই বক্তব্যগুলা রাজনৈতিক আশ্রয় বলেন, কূটনৈতিক আশ্রয় বলেন বা শেখ পরিবারের সাথে ভারতের যে সম্পর্ক, শুধুমাত্র এখানে একটা দল না, পুরো ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই সময় যখন 1971 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে আপনার ক্ষমতায় ছিলেন, 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুল পরিবারকে হত্যা করা হয়েছিল, তখন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তৎকালীন সময় ভারতের গদিতে কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন। মানে আজকের দিনের যে কংগ্রেস, বিজেপির উত্থান তো অল্প কয়েকদিন, আমরা যদি ধরি 10-15 বছর ধরে তারা ক্ষমতায় আসছে, বাট ওই সময় যেই কংগ্রেস ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন। তো এখন শেখ হাসিনার ইস্যুতেও ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল একটা বিশেষ বৈঠক করে। আপনাদের খেয়াল থাকার কথা, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরপরই ভারতের রাজ্য সরকারগুলো সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে যে শেখ হাসিনার ইস্যুতে ভারত সরকারের অবস্থান কি হবে। দেন দলমত নির্বিশেষে তারা কিন্তু এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। আর আজকের দিনে যখন আমরা এই আলোচনা করছি বা এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে দুই দেশের মধ্যে, সেখানেও কোনোভাবেই আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের হাতে শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দিবে না। এটা যতটুকু আমরা তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট সবকিছু আমরা বুঝতে পারছি যে বিষয়টা এমন হবে। আর সমন্বয়কদের ইস্যুতেও ভারত যে কথাগুলো বলছে এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। কেননা গেল কয়েকদিন যাবৎ আপনার বেশ কয়েকজন সমন্বয়কের মরদেহ পাওয়া গেছে, এখনো একজন মিসিং আছে, খালিদ নামক একটা ছেলে। আবার অনেক সমন্বয়কদের বাড়ির সামনে লেখা আছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়করা। এরকম নানান যে বক্তব্য, সেখানে ভারত রয়ের মাধ্যমে কোনো ঘটনা ঘটাতে পারে, অস্বাভাবিক কিছু না। সীমান্ত এরিয়া, এই দেশে সবকিছুই সম্ভব। তো সেদিক দিয়েও কিন্তু বিষয়টাকে হালকা নেওয়ার সুযোগ নেই।
এখন ভারতের এই বক্তব্যটা রাষ্ট্রীয় কোনো বক্তব্য না হলেও এই শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, কূটনৈতিকভাবে তার কাছ থেকে কোনো জবাবদিহিতা আদায় করা হয়নি। ভারত সরকারের মাধ্যমেও তাকে কোনো মেসেজ দেওয়া হয়নি যে তুমি বাংলাদেশ নিয়ে যে এই ধরনের মন্তব্য করছো, যে উপজেলা থেকে আবর্জনা ফালাই দিলে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুবই কটু কথা, কটু শব্দ, যে মৌলবাদী, মোল্লা, হ্যাঁ, এরকম শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কোনো জবাবদিহিতা চাওয়া হয়েছে কিনা তাও আমার জানা নেই। সো এই মানুষটা তিনি কথা বলবেন। আর যেহেতু এখানে পলিটিক্যাল ইস্যু, শেখ হাসিনা ইস্যু, স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, নিয়ার অ্যাবাউট 40% পিপল যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের কাছে শুভেন্দু অধিকারী বা ভারতের এই ধরনের বক্তব্য অনেকটা তাদের কাছে মজাও লাগছে, কারণ ইটস এ চ্যালেঞ্জিং ইস্যু। তো দিন শেষে আমি জানি না আসলে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু তো নিশ্চিত বলতেই পারি যে এই অন্তর্বর্তী সরকারের হাতে, মানে এই উপদেষ্টাদের ক্ষমতা থাকাকালীন এখানে শেখ হাসিনাকে ভারত জীবনেও ফেরত দেবে না। যদিও কখনো তাদের পত্রপর্ণ যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী হয়তো পরবর্তীতে কোনো গণতান্ত্রিক দল রাষ্ট্র ক্ষমতায় আসলে, লাইক বিএনপি ক্ষমতায় আসলে হয়তোবা পরবর্তী সময় অন্য কিছু ঘটতে পারে, বাট রাইট নাও ফেরত দেবে না। বরঞ্চ সমন্বয়কদেরকে তারা প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। এখন এটা নিয়ে আমাদের দেশ সরকার কি আসলে কথা বলে, যদি শুভেন্দু অধিকারীর কথার পরিপ্রেক্ষিতে সরকার কথা বলবে কিনা তাও একটা প্রশ্ন, কারণ তিনি দায়িত্বশীল কোনো ব্যক্তি নন। তবে আপাতত শেখ হাসিনার জন্য কিছুটা তো গ্রিন জোন ভারতের এই ধরনের বক্তব্য থেকে তৈরি হচ্ছে। দেখা যাক কি ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সরকারের দুজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ভারতের কাছে সরকার অফিসিয়ালি ফেরত চেয়েছে। এটার জন্য নোট ভার্বাল পাঠিয়েছেন, সেটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের সাথে যে আমাদের আসামি প্রত্যার্পণ চুক্তি আছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং আমরা পরবর্তী সময়ে দেখলাম কয়েক ঘন্টার মধ্যেই ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং হয়, সেখানে যিনি ব্রিফ করেন তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, তারা জানিয়েছেন হ্যাঁ তারা এই ধরনের অনুরোধ পেয়েছেন। তাদের করণীয় কি বা তারা কি করবেন সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। আমরা এটা একটু বুঝতে চাইবো যে সরকার হঠাৎ পরিবর্তন কেন? হ্যাঁ, একটা পরিবর্তন আছে খুব মেজর, এবং ভারত আসলে কি করতে যাচ্ছে, পরিবর্তনটা কি বোঝার জন্য আমরা একটু দেখব। 30 অক্টোবর আমাদের প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে শেখ হাসিনা সম্পর্কে কি বলছেন। তিনি বলছেন বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় হলে তাকে ফেরত চাওয়ার কথাও জানান তিনি। একদম খুব স্পষ্টভাবে করবেন, এবং মানে খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা উনি দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তাকে চাওয়ার কথা কখন বলা হয়েছে? যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় হলে তাকে ফেরত চাওয়া হবে। আমরা একটু খেয়াল করব, ডক্টর ইউনূস প্রথমে বলেছিলেন তাকে চাওয়া হবে এবং অস্পষ্ট ছিল পিটিআইয়ের সাথে, এবং সেখানে শেখ হাসিনা সম্পর্কে বলেছিলেন তাকে চাওয়ার আগ পর্যন্ত যতদিন তিনি ভারতে আছেন তাকে মুখ বন্ধ রাখতে হবে। পরবর্তীতে তিনি এই জায়গায় এসে ভারতের সাথে কূটনৈতিক এক ধরনের সমস্যা এড়ানোর জন্য তিনি চাপ এই মুহূর্তে দিচ্ছেন না, সেটা তার যদি মামলার রায় হয়। এবং তখন আমরা অনেকে এটা বলতে চেয়েছি, আমি অন্তত বলেছি, সেটা হলো সরকার তার জায়গা থেকে এই যে উত্তেজনা আছে এটাকে ডিএসকালেট করতে চেয়েছে, ভারতকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে চাইছে না। কারণ শেখ হাসিনাকে চাওয়া পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল নভেম্বরের মাঝামাঝি, কারণ তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা, কারণ আগে তাকে সময় দেওয়া হয়েছিল 1 মাস, সে 1 মাস নভেম্বরের মাঝামাঝি শেষ হয়ে গেছে, কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি আদালতে। ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সবকিছু হয়েছে, এবং তখনই তাকে চাওয়া যেতে পারে যে আমার একজন পলাতক অভিযুক্ত ভারতের মাটিতে আছে, ভারতকে আমরা বলতে পারি যে তুমি তাকে ফেরত পাঠাও, তার বিচার আমরা করছি। অ্যাপারেন্টলি খেয়াল করবো আমরা 30 অক্টোবর এসেই, নভেম্বরের মাঝামাঝি টাইম শেষ হচ্ছে, কিন্তু 30 অক্টোবরই ডক্টর ইউনূস সাক্ষাৎকারে জানিয়ে দিচ্ছেন আমরা এখন চাইছি না তাকে। সেই জায়গা থেকে সরকার আবার সরে আসলো, এবং এটা আবার তারা অফিসিয়ালি চেয়েছেন। আমি এটাকে একটা স্মার্ট মুভ মনে করি। আমি নিজে এই কথাটা আমার অন্তত এইগুলোতে বলেছি যে সরকারের তাকে ফেরত চাওয়া উচিত এখন, আগে যাই বলে থাকুক না কেন।
কেন মনে করেছি এটা স্মরণ করিয়ে দেয়। যারা আমার নিয়মিত দেখেন শোনেন তারা জানেন আমি কেন বলেছিলাম, তারপরে একটু বলতে চাই। সাম্প্রতিক সময় শেখ হাসিনা অনেক, ওনার বার বেড়েছে বলি না, ওনার অনেক বার বেড়েছে। বারটা কি, উনি একরকম লিক করে, মানে অ্যাপারেন্টলি, অথচ উনি আসলে রেকর্ড করে করে তার অডিও কল ছাড়ছিলেন, তারপরে পোস্টারিং করছেন অন্তত 4টা জায়গায়, 3টে জায়গায় পোস্টারিং হয়েছে। প্রথম একটা কোনো পোস্টারিং ছাড়া একটা সভায় বক্তৃতা দিয়েছেন, তারপর 3টা জায়গায় রীতিমতো পোস্টারিং করে তিনি জনসভা করেছেন। ইনডোর হলেও অনেক মানুষ এসছে এবং সেখানে উনি বক্তৃতা করেছেন। যে পোস্টারগুলো ছিল সেখানে প্রধানমন্ত্রী এবং তার নামের শেষে এমপি লেখা ছিল। সো এইরকম ন্যারেটিভের বক্তব্য নিয়ে তিনি হাজির হচ্ছিলেন একটার পর একটা ঘোষণা দিয়ে। জাস্ট ভিডিও কলটা বাকি ছিল। আমরা ধারণা করতে পারি অচিরেই সেটা দেখা যাওয়ার সম্ভাবনা ছিল বা এখনো হয়তো বা আছে। তো এই জায়গায় তা এই বার বাড়ার পর সরকার এটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কারণ নেই। এবং আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসছেন তখন সরকারের জায়গা থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং জনাব মিস্ত্রি বলেছিলেন যে তার সরকার কোনো রকম কোনো সাহায্য করছে না, তিনি তার পার্সোনাল ডিভাইস থেকে এটা করছেন। কিন্তু আমরা যে কথাটা বলতে চেয়েছি, ভারত সরকার তাকে এই ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা দিতে পারে যে আপনি এটা করতে পারেন না যদি এখানে থাকতে হয় আপনাকে। এবং আমি বলেছিলাম শেখ হাসিনার এই ধরনের বক্তব্য সামনে আসলে টেকনিক্যালি আমাদের লাভ আছে, কারণ আমি তার মতো একজন দানবীয় মানুষ, দানব যখন আমাদের সামনে আসে, বিভৎস নোংরা একজন মানুষ যখন আমাদের সামনে আসে, তখন আমাদের স্মরণে স্মৃতিতে সেই সময়গুলো জেগে ওঠে। যারা আমরা অনেকে খুব অস্থির, আমাদের দেশে কি হলো না হলো, আগেরটাই ভালো ছিল, আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম, আমরা ফান করে যাদেরকে আফসোস লীগ বলি, তাদের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই নারী যখন কথা বলেন আমাদের অতীত মনে পড়ে যায়। ঐক্য বাড়ে, কোনো সন্দেহ নেই, তার প্রতি ঘৃণা বিদ্বেষ বাড়ে। কিন্তু ওই যে একই সাথে এটা তার দলের কিছু লোকজন আছে, তার পান্ডারা মনোবল ফিরে পাওয়ার একটা পরিস্থিতি হয় এবং তাই সেই পান্ডারা এই পারসেপশন তাদের মধ্যে রাখতে পারে যে ভারত তাদের নেত্রী এবং তাদের মাফিয়া লিডারের সাথে আছে এবং তারা কোনো একদিন ভারতকে দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন। এই মনোবলটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, ওটা ভেঙে দিতে হবে। এবং শুধু সেটা, শেখ হাসিনার কাছেও এই বক্তব্য, এই মেসেজ যেতে হবে যে ভারতও ইনফ্যাক্ট তাকে আর পৌঁছে না, কথ্য ভাষায় বলি না, ওই পরিস্থিতি তৈরি করা দরকার, সেই মেসেজগুলো দরকার। এবং ভারতকেও আসলে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রিয়ালাইন করার জন্য কতগুলো জেস্টার দিতে হবে। আমরা ওই জেস্টারটাও দেখতে চাই। সেটা হচ্ছে আমাদের এই রকম একটা খুবই স্পর্শকাতর বিষয় ভারত অ্যাড্রেস করছে। আমরা চাইছিলাম না, কিন্তু তাদের বারবার ছিল। শেখ হাসিনার যেমন বারবার ছিল, ভারতেরও বারবার ছিল। সুতরাং এই চাওয়াটা একটা চাপ তৈরি করবে, এই চাপটা দরকার ছিল এবং এই চাপটা আমরা ক্রমাগত যেন দিয়ে যেতে থাকি। কারণ আমরা যখন একটা রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবো, ভারতের সাথে আমাদের খুব এই মুহূর্তে খুব কর্ডিয়াল অবস্থা নেই, আমাদের অবস্থা যথেষ্ট টানা পড়ে আছে। সুতরাং এখানে কিছু শক্তির ভারসাম্যের ব্যাপার আছে, এখানে কিছু চাপ দেওয়ার প্রশ্ন আছে, কে ফ্রন্ট ফুটে আছে, কে ব্যাক ফুটে আছে, কে কাকে কতটা চাপে ফেলতে পারছে। সুতরাং বাংলাদেশের হাতে এটা একটা বড় অস্ত্র হবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, এবং সেই চাওয়াটাই এখন এই সম্ভাবনা রিয়ালি তৈরি করছে শেখ হাসিনার মুখ অন্তত বন্ধ করা। আমি ধারণা করি আমাদের সরকারও মনে করছে না শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে, কিন্তু তারা এই চাপটা শেখ হাসিনার উপরে তৈরি করা, যাতে ভারতও শেখ হাসিনাকে বলতে পারে যে দেখো তোমাকে রাখাই এখন ঝামেলা হয়ে যাবে তুমি যদি এসব করো। এবং কেউ কেউ বলতেই পারেন, ভারত নিজেও বাংলাদেশকে বলে থাকতে পারে যে এরকম একটা অফিসিয়াল লেটার পাঠান, সো দ্যাট আমরা তাকে থামাতে পারি। শেখ হাসিনা ভারতের একটা মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা ভারতের জন্য সবচেয়ে ভালো হতো শেখ হাসিনা যদি অন্য কোনো দেশে চলে যেত। বিভিন্ন দেশে তিনি যেতে চেষ্টা করেছেন, ইউএইতে চেষ্টা করেছেন, কি ইউএ তাকে রাখতে চায়নি, এরকম আলাপ আমাদের সামনে এসছে। সবাই রিস্কি মনে করেছে, কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তাকে ফেরত পাঠানোর চাপ তৈরি হতে পারে, অ্যাটলিস্ট এক্সপেকটেশন তো তৈরি হতোই। সো ভারত তাকে ফর দ্য টাইম বিং একটু থামিয়ে দিতে চাইতে পারে, কারণ ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে এখন তার উত্তেজনা কমিয়ে আনতে চাইছে। মাঝখানে যখন শেখ হাসিনা কথা বলছিল, সেটা ভারতও চেয়ে থাকতে পারে যে আমাদের সরকারকে ইরিটেট করার টেন্ডেন্সিতে তারা গিয়েছিল। এবং পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই পক্ষই আমি মনে করি কিছুটা হলেও তাদের উত্তেজনা কমিয়ে আনতে চাইছে, এবং সেই উত্তেজনা কমিয়ে আনার জন্য যে শেখ হাসিনার ওই
বর্বর নোংরা কথাগুলো বন্ধ করা দরকার, এটা ভারত নিশ্চয়ই রিয়ালাইজ করে। সুতরাং এটা দিয়ে সেই চেষ্টা সে করে থাকে। না ভারতের নিজের চাওয়া হলে হতেও পারে, আমি বলছি না সেটাই চাওয়া, তো হতেও পারে। আর যদি নাও হয়ে থাকে, এই চাপটা দিয়ে ভারত বাধ্য হতে পারে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য। ভারত কি করবে? শেখ হাসিনাকে ফেরত দেবে না, এটা আমরা খুব ভালো মতো জানি। কারণ যে প্রত্যার্পণ চুক্তির কথা বলা হচ্ছে, ওর মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেগুলো দেখিয়ে টেকিয়ে এগুলো বন্ধ করা যায়। আর ক্লজ টজ আসলে ব্যাপার না, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে না। ইন্ডিয়া সিম্পলি ক্যান নট অ্যাফোর্ড দ্যাট। আমরা এই আলাপ করেছি। তাকে স্লেভের মতো করে সার্ভ করা একজন মানুষকে যদি ফেরত দেয়, তাহলে তার জন্য তো আসলে ভবিষ্যতে তার দালাল, তার স্লেভ হওয়ার জন্য আর কেউ রাজি হবে না, এটা করবে না। একই সাথে শেখ হাসিনা খুবই ভিনডিকটিভ মানুষ, খুবই ভিনডিকটিভ মানুষ। সুতরাং তাকে যদি বাংলাদেশের হাতে ফেরত দেওয়া হয়, ভারত বাংলাদেশে কি কি করেছে আমরা অনেক কিছু জানি। যে সম্প্রতি গুমের ক্ষেত্রেও দেখেছি যে ভারত, আমরা জানতাম এগুলো, কিন্তু এখন তদন্তে বেরিয়ে আসছে ভারত জড়িত। ধরুন আমাদের যে বিডিআর ম্যাসাকার হলো, সেখানে তদন্ত কমিটিতে অনেক কিছু বেরিয়ে আসবে। শেখ হাসিনা অনেক কিছু বলে দেবেন, আরো অনেক কিছু, এই দেশকে কিভাবে ধ্বংস করে ভারতের হাতে তুলে দিয়েছেন। সো ভারত এই ভয়ে এটা কিছু করবে না। সর্বোচ্চ ভারত যেটা করতে পারে, শেখ হাসিনা থামাতে পারে, এটা আমাদের জন্য একটা বড় অর্জন হতে পারে। তবে আমি একটা জিনিস মনে করি, আসামে প্রত্যার্পণ চুক্তির আওতায় বাংলাদেশের আসলে অন্য লোকজন যারা ভারতে আছে, তাদেরকে ভারত থেকে আনার ব্যবস্থা করা সরকারের খুব গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্ব দিয়ে ইনফ্যাক্ট বিশ্বাসযোগ্যভাবে তথ্য বের করতে হবে কারা কারা ভারতে আছেন। যেমন সম্প্রতি ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন বলে আলাপ আছে। একইভাবে ভারতে আরো ধরুন শামীম ওসমানকে আমরা ভারতে প্রকাশ্যে ছবি দেখেছি। এরকম আরো যারা যারা আছেন, যাদের যাদের ছবি দেখা গেছে, সম্ভবত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আছেন, যারা যারা আছেন তাদেরকে অন্তত ফিরিয়ে আনার একটা চাপ দেওয়া উচিত। কিছু মানুষকে যদি ফিরিয়ে আনা যায়, সেটা আমাদের একটা সাফল্য এবং আওয়ামী লীগের পান্ডাদের কাছে একটা মেসেজ যে তাদের দিন আসলেই শেষ হয়ে গেছে। দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।